Assalamu alaikum. Dear friend, today I discuss the self-assessment of management system part 2. There are near about 50 questions in this session. Dear friend, I discuss all the questions in Bengali for our better understanding. Now I go through all the questions one by one. SLCP ম্যানেজমেন্ট সিস্টেম পিডিসিএ সাইকেল অনুসরণ করে। আমরা ফার্স্ট সেশনে বলেছিলাম ম্যানেজমেন্ট সিস্টেমের পিডিসিএ সাইকেলের প্রথমে রয়েছে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আমরা প্ল্যানে যে সকল কোশ্চেন আছে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্ল্যানে মূলত পলিসি এবং প্রসিডিওর নিয়ে কোশ্চেন রয়েছে। আমরা আজকে দেখব এসএলসিপির ম্যানেজমেন্ট সিস্টেমের প্ল্যানে কোন কোন পলিসি নিয়ে কথা বলা হয়েছে এবং পলিসির ভিতরে কোন কোন টপিকসগুলো থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্ল্যান, পলিসি অ্যান্ড প্রসিডিউর। Which of the following topics are included within the facility written policy and procedure for child labor and young worker? চাইল্ড লেবার এবং ইয়ং ওয়ার্কারের নিম্নোক্ত কোন কোন টপিকসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেগুলো অ্যাপ্লাই করি। হুইচ অফ দ্য সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেগুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলোকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। অর্থাৎ চাইল্ড লেবার এবং ইয়ং ওয়ার্কার পলিসির ভিতরে যে সকল টপিকসগুলো আমাদের আছে সেগুলোকে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। প্রথম কোশ্চেন, ফ্যাসিলিটি মিনিমাম এজ রিকোয়ারমেন্ট। মিনিমাম এজ রিকোয়ারমেন্ট টপিক্সটা চাইল্ড লেবার ইয়ং ওয়ার্কার পলিসির ভিতরে আছে কিনা? অবশ্যই মিনিমাম এজ রিকোয়ারমেন্ট টপিক্স আছে। যেমনি হলো আমরা কোন বয়সটাকে শিশু, কোন বয়সটাকে কিশোর এবং কোন বয়সটাকে পূর্ণবয়স্ক হিসেবে বিবেচনা করি। যেমনি বাংলাদেশ লেবার ল সেকশন 2-8 এবং 2-63 নম্বর ধারায় বলা আছে যে যাদের 14 বছর পূর্ণ হয় নাই তারা শিশু, তাদের বয়স 14 বছর পূর্ণ হয়েছে কিন্তু 18 বছর পূর্ণ হয় নাই তারা কিশোর, এবং যারা 18 বছর পূর্ণ হয়েছে তারা প্রাপ্তবয়স্ক। তবে আইলো কনভেনশন 1973 অ্যান্ড কনভেনশন নাম্বার 138 যেখানে বলা আছে যে যাদের বয়স 15 বছর পূর্ণ হয় নাই তাদেরকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। তো আপনি এই আইলো কনভেনশনের রেফারেন্সও দিতে পারেন যে আমাদের প্রতিষ্ঠান আইলো কনভেনশনের রেফারেন্স নাম্বার এত অনুযায়ী যাদের বয়স 15 বছর পূর্ণ হয় না তাদেরকে আমরা শিশু হিসেবে বিবেচনা করি। প্রতিষ্ঠানে কোনো ধরনের শিশু নিয়োগ করা হয় না, শিশু নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কিশোর নিয়োগের ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করি। অন্তত এতটুকু কথা আপনার এই মিনিমাম এজ রিকোয়ারমেন্টে থাকতে হবে। 51, এজ ভেরিফিকেশন প্রসেস, যে আপনি এজ ভেরিফিকেশন প্রসেস পয়েন্টটাও থাকতে হবে যে কীভাবে আপনার এজটা নিশ্চিত করেন যে তার বয়স 18 বছর পূর্ণ হয়েছে অথবা তার বয়স 14 বছর পূর্ণ হয় নাই। তবে সেটা হলো যে সেকশন বাংলাদেশ লেবার ল সেকশন 36 যেখানে বলা আছে যে বয়স নির্ণয়ের ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা, এবং এর মাধ্যমে যদি তার নির্ণয় করা সম্ভব না হয় তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের সহায়তা নেওয়া হয়। তো আপনাকে এজ ভেরিফিকেশন পয়েন্টটা থাকতে হবে যে আপনার প্রতিষ্ঠানে কীভাবে এজ ভেরিফিকেশন করেন, অন্তত মিনিমাম এতটুকু কথা আপনাকে থাকতে হবে। রিমিডিয়েশন ফর চাইল্ড লেবার, এখন আপনার প্রতিষ্ঠানে যদি রিমিডিয়েশন অফ চাইল্ড মানে প্রতিষ্ঠানে যদি চাইল্ড লেবার তো নিয়োগ করেন না, তবে যদি কোনোভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে যায় এবং চাইল্ড লেবার আপনার প্রতিষ্ঠানে পাওয়া যায় তাহলে আপনি কীভাবে এটাকে রিমিডিয়েশন করবেন? তবে কথা হলো বাংলাদেশ শ্রম আইনে চাইল্ড লেবার রিমিডিয়েশন নিয়ে কিছু কথা নাই যে কীভাবে রিমিডিয়েশন করবেন, এটা বিভিন্ন স্ট্যান্ডার্ডে আছে। কিন্তু এতটুকুই নর্মালি এতটুকু সব পলিসিতেই পাওয়া যায় আর কি। সেটা হলো যে আমরা তাৎক্ষণিক তার কাজটাকে বন্ধ করে দিই এবং তার গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করি। দ্বিতীয়ত তার সমস্ত দেনা পাওনা মিটিয়ে দেই এবং তার শারীরিক পরীক্ষা করি, যার যতদিন কাজ করছে এর মধ্যে তার কোনো শারীরিক ক্ষতি হয়েছে কিনা, এবং তার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেই। যতদিন না পর্যন্ত সে মানে ইয়ং ওয়ার্কার না হবে, মানে 14 বছর পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত সে স্কুলিংয়ের যে খরচ সেটা কোম্পানি বহন করবে এবং বেতন বহন করবে। যখন তার 14 বছর পূর্ণ হয়ে যাবে, মানে ইয়ং ওয়ার্কার হবে, তখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাকে কর্মে নিয়োগ করা হবে। এভাবে আমরা রিমিডিয়েশন পলিসিটাকে সাজাতে পারি। 53, চিলড্রেন ভিজিটিং ফ্যাসিলিটি প্রোডাকশন এরিয়া, মানে শিশুদেরকে প্রোডাকশনের পরিদর্শনের ব্যাপারে। তো এটা আমরা মানে এক্সলেট করতে পারি। তবে এখানে হলো যে আমরা কোনো শিশুকে
মানে প্রোডাকশন এরিয়া ভিজিটিং এর জন্য অনুমোদন করি না। ওয়ার্ক রেস্ট্রিকশন ফর ইয়ং ওয়ার্কার, মানে কিশোর শ্রমিকদের কাজের রেস্ট্রিকশন। আপনার যে চাইল্ড লেবার পলিসি, চাইল্ড লেবার এবং ইয়ং ওয়ার্কার পলিসি আছে, এর ভিতরে কিন্তু এই টপিকসগুলো থাকতে হবে। ওয়ার্ক রেস্ট্রিকশন ফর ইয়ং ওয়ার্কার, মানে কিশোর শ্রমিকদের কাজের রেস্ট্রিকশন। অবশ্যই রেস্ট্রিকশন আছে। বাংলাদেশ লেবার লয়ের সেকশন 41 এবং 43-তে বলা আছে যে তার কর্মঘণ্টা হয় 5 ঘন্টা, ওটি হবে ওটি সহ সপ্তাহে কত 36 ঘন্টার বেশি হবে না। তার কাজ করার জন্য সে সক্ষম, একটা ডাক্তারি প্রত্যয়নপত্র লাগবে এবং সে টোকেন সে বহন করবে। এবং দ্বিতীয়ত হলো যে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত, 7টা থেকে সকাল 7 ঘটিকা পর্যন্ত তাকে কাজে নিয়োগ করা যাবে না। তার পালার ব্যাপারে কথা বলা আছে। যাই হোক, আপনি সেকশন 41 এবং 43 যদি দেখেন, সুন্দর করে ওখানে বলা আছে। 55, ওয়ার্ক রেস্ট্রিকশন ফর অ্যাপ্রেন্টিস, ইন্টার্ন অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে শিক্ষাধীন শ্রমিক। নর্মালি শিক্ষাধীন শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। আপনি এই পরিস্থিতিতে এটা না রাখলেও পারেন, এখানে আপনি চুজ অপশন রেখে দিতে পারেন, কারণ আমরা এটা রিক্রুটমেন্ট পলিসিতে আমরা এই পয়েন্টটা ইনক্লুড করি। তাহলে মোট কথা হলো, আপনি যখন চাইল্ড লেবার এবং ইয়ং ওয়ার্কার পলিসি প্রসিডিউর করবেন, আপনার যেটা আছে সেই পলিসির ভিতরে এই যে 8টা পয়েন্ট এতক্ষণ আলোচনা করলাম 50 থেকে 56 পর্যন্ত, এই পয়েন্টগুলো আপনার আছে কিনা এবং এই পয়েন্টের এগেনস্টে কিছু কথা বলা আছে কিনা সেগুলো আপনি দেবেন। আর হলো পলিসির শুরুতেই বিভিন্ন রেফারেন্সগুলো, যেমনি পলিসির শুরুতে ইন্ট্রোডাকশন থাকে, রেফারেন্স থাকে, সেই রেফারেন্সে এই রেফারেন্সগুলো ব্যবহার করতে পারেন। বাংলাদেশ শ্রম আইন বিএলএল সেকশন 28, 263, এরপর আছে যে এই যে সেকশন 36, আবার আছে বিএলএল সেকশন 41, 43, আইলো কনভেনশন 1930, 1973 অ্যান্ড কনভেনশন নং 138। এই রেফারেন্সগুলো ইউজ করতে পারেন আর কি। দেখি পরে পলিসিতে কি আছে। হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিটেন পলিসি অ্যান্ড প্রসিডিউর ফর প্রোহিবিশন অফ ফোর্স লেবার। আপনার প্রতিষ্ঠানে প্রোহিবিশন অফ ফোর্স লেবার যে রিটেন পলিসি প্রসিডিউর আছে, তার মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো, নিম্নোক্ত টপিকসগুলো ইনক্লুড আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এক্স দিয়ে সিলেক্ট করতে বলা হয়েছে। প্রথমেই আছে 57 কোশ্চেন, প্রোহিবিশন অফ ফোর্স লেবার, মানে প্রোহিবিশন অফ ফোর্স লেবারের ভিতরে এই কথাটা বলা আছে কিনা যে প্রোহিবিশন অফ ফোর্স লেবার, এটা পয়েন্ট আছে কিনা, মানে জোরপূর্বক শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ, জোরপূর্বক শ্রম করানো যাবে না। এখানে লিখে দিতে হবে যে আপনি জোরপূর্বক শ্রম কখনো শ্রমিকদেরকে বা প্রতিষ্ঠান কখনো অ্যালাউ করে না। এবার হচ্ছে প্রোহিবিশন অফ বন্ডেড লেবার। আচ্ছা, তাহলে আমরা এই যে কোশ্চেনটা থাকবে, মানে 57 নম্বরে প্রোহিবিশন অফ ফোর্স লেবার, তাহলে আমরা এক্স সিলেক্ট করব, যেহেতু আমাদের পরিস্থিতি এটা আছে, না থাকলেও আমরা পরিস্থিতিটা অ্যাড করে নেব। 18 নম্বর কোশ্চেন, প্রোহিবিশন অফ বন্ডেড লেবার। হ্যাঁ, আমরা এটা এক্স সিলেক্ট করবো, কারণ আমাদের পলিসিতে আছে। প্রোহিবিশন অফ ইনডেনচার্ড লেবার, এটাও আমাদের পলিসিতে আছে, আমরা এক্স সিলেক্ট করবো। তো পলিসিতে না থাকলে এই দুইটা পয়েন্ট যোগ করে নেবেন। প্রোহিবিশন অফ বন্ডেড লেবার এবং ইনডেনচার্ড লেবার, আমরা একটু বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ ইনডেনচার্ড লেবার আর হোয়াট ইজ বন্ডেড লেবার। দুইটা ইংলিশ শব্দ, বন্ডেড এবং ইনডেনচার্ড, এটা যদিও সমার্থক শব্দ, সেম অর্থ মিন করে, তবে সামান্য কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে। ইনডেনচার্ড লেবার হলো চুক্তির অধীনে বাধ্য। চুক্তির অধীনে বাধ্য মানে কোনো একটা এমপ্লয়ের সাথে আপনি ডিট করে নিলেন যে 2 বছরের আগে আপনি প্রতিষ্ঠান থেকে চলে যেতে পারবেন না, এটা একটা স্ট্যাম্পে লিখে নিলেন, তবে তাকে বাইন্ডিং মানে তাকে বদ্ধ করে নিলেন, তার সাথে একটা ডিট করে নিলেন, এটা ইনডেনচার্ড লেবার, মানে চুক্তির অধীনে বাধ্য। আবার তার মেইন কাগজপাতি মানে সার্টিফিকেট, মানে মূল সার্টিফিকেট, মূল এনআইডি কার্ড, তার পাসপোর্ট, এগুলো আপনি আপনার হেফাজতে রাখলেন, তার কাছ থেকে নিয়ে নিলেন, এটা হলো টোটালি হলো যে ইনডেনচার্ড লেবার। দ্বিতীয়ত হলো যে বন্ডেড লেবার হচ্ছে ঋণের বন্ধনে আবদ্ধ, মানে তার কাছ থেকে জামানত নিলেন, কিছু টাকা নিলেন, 2 লাখ টাকা আপনি জমানত দিয়ে জব করবেন, অথবা তাকে ঋণ দিলেন এবং বললেন এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তোমাকে চাকরি করতে হবে, অথবা একটা ঋণ দিলেন, সে ঋণের যে সুদ হয়, তার মাসের যে বেতন হয়, যে সেই বেতনের সুদের সমান টাকা কেটে যায়, সারা জীবন সে জবই করে গেল আর সুদ পরিশোধ করলো, আপনার আসল টাকা আসল রয়েই গেল। মানে ওই যে আগে যে জমিদাররা যেরকম কৃষকদেরকে ঋণ দিত, ঋণের এগেনস্টে যে তাদেরকে পরিশ্রম নিত, আসল টাকা থেকেই যেত, ওই সুদের বিনিময়ে তাকে পরিশ্রম করতে হতো। যাই হোক, আমরা এই দুইটা পয়েন্ট একসাথে লিখতে পারি যে প্রোহিবিশন অফ ইনডেনচার্ড অ্যান্ড বন্ডেড লেবার, লিখে আমরা এই সব কথাটুকু একই পয়েন্টে লিখতে পারি। মানে চুক্তির অধীনে বাধ্য, জন্য আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করা যাবে না, তার কাগজপত্র আটকে রাখা যাবে না, ঋণের বন্ধনে আবদ্ধ করা যাবে না, তাকে ঋণ দিয়ে ঋণের যে সুদ হয় সেই সুদ তার বেতন থেকে কাটা হয় না বা কাটা যায় না, অথবা তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আমানত রাখা হয় না। এই কথাগুলো আপনি এই পয়েন্টে
লিখতে পারেন। এবং আমরা প্রথমে হলো যে চুজ এক্স সিলেক্ট করবো, যেহেতু আমাদের পরিস্থিতি আছে, এবং যদি নাও থাকে আমরা পরিস্থিতি অ্যাড করে নেব। প্রহিবিশন অফ প্রিজন লেবার, মানে জেলের শ্রমিক। যদিও বাংলাদেশে জেল খেলার কোনো শ্রমিক ব্যবহার করা হয় না, কারণ দেখেন অনেক সময় রায় দেয় যে সশ্রম কারাদণ্ড, মানে পরিশ্রমও করবে এবং কারাদণ্ড ভোগ করবে। অনেক দেশে হয়তো জেলখানার শ্রমিক নিয়ে প্রতিষ্ঠানে কাজ করা এবং কাজের শেষে আবার জেলখানায় ফেরত নিয়ে যায়। যদিও আমাদের এরকম ধরনের প্র্যাকটিস নেই। আমরা এক্সেলেন্ট করবো এই অর্থে যে আমাদের পরিস্থিতি এই পয়েন্টটা আছে। প্রহিবিশন অফ ফোর্সড লেবার পলিসির ভিতরে কি পয়েন্ট আছে, যে প্রিজন লেবার মানে কি, প্রতিষ্ঠানে প্রিজন লেবার ব্যবহার করা হয় না, সম্পূর্ণ নিষিদ্ধ। প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং, এটা এক্সেলেক্ট করবো কারণ আমাদের পরিস্থিতি হিউম্যান ট্রাফিকিং নামে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং রয়েছে। মানব পাচার হলো মানুষের অবৈধ বাণিজ্য, যা জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, দাসত্ব, অঙ্গ প্রত্যয়নের মতো মতো উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা আমাদের পরিস্থিতি থাকবে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচার, বা এই কথাগুলো লেখা থাকবে মানব পাচার হলো মানুষের অবৈধ বাণিজ্য, যা যৌন শোষণ বা দাসত্ব, অঙ্গ প্রত্যয়নের মতো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে হিউম্যান ট্রাফিকিং এর মতো কোনো অমানবিক কার্যক্রমকে প্রশ্রয় দেয় না এবং এটা করে না, এরকম কিছু আপনার পয়েন্টে লেখা থাকবে। ভলান্টারি এমপ্লয়মেন্ট, স্বেচ্ছায় চাকরি, সেকে জোর করে কাজ করানো যাবে না, সে যদি ইচ্ছা করে চাকরি করবে, আর না করে সে চাকরি ছেড়ে দেবে। ভলান্টারি এমপ্লয়মেন্ট, দেখেন ভলান্টারি এমপ্লয়মেন্টের ভিতরে লেবার লেবার রুলেও বলা আছে, 99 নম্বর বিধিতে বলা আছে ভলান্টারি এমপ্লয়মেন্টে, যে আপনি সে যদি ওভারটাইম করে তবে স্বেচ্ছায় করবে, তবে তাকে 2 ঘন্টা আগে তাকে কি জানাতে হবে। এখানে কিন্তু দুইটা পয়েন্টের কথা বলা আছে, এক হল তাকে অবহিত করতে হবে এবং তার সম্মতি গ্রহণ করতে হবে। তো অবহিত করলেন, না হয় অ্যানাউন্স করে দিলেন, মাইকিং করে দিলেন পিএ সিস্টেমে, যে আজকে 5টার পরে 2 ঘন্টা ওটি হবে, যারা ওটি করতে চাও তারা থেকে যাও। এটা না হয় আপনি নোটিশ করে দিলেন অথবা অ্যানাউন্স করে দিলেন, কিন্তু তাদের সম্মতি গ্রহণ করতে হবে। এটা কিভাবে নেবেন? অবশ্যই তাদের কাছ থেকে রিটেন সিগনেচার নিতে হবে। যারা যারা আজকের ওভারটাইম করতে চাও তারা এই শিটে সিগনেচার করো, এটা একটা সিগনেচার নিতে হবে। তাহলে এই ভলান্টারি ওভারটাইম এটা আপনার পরিস্থিতি থাকতে হবে এবং হলো এর এগেনস্ট আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে। ফ্রিডম অফ মুভমেন্ট মানে চলাফেরার স্বাধীনতা। এখানে এসএলসিবির গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যে চলার স্বাধীনতা বলতে বোঝাচ্ছে যে ফ্রি টু লিভ দ্য ফ্যাসিলিটি ডিউরিং ওয়ার্কিং আওয়ার, ইন কেস অফ এমার্জেন্সি ফ্রি টু টেক রেস্ট ব্রেক অ্যাট এনি টাইম, ফ্রি টু লিভ ডরমেন্টরি অ্যাট নাইট। এর মানে হলো আপনাকে যখন কাজ চলাকালীন অবস্থায় সে যেন তার এমার্জেন্সিতে সে কাজ থেকে লিভ নিতে পারে, মানে চলে যেতে পারে। এবং ফ্রি টু টেক রেস্ট রুম মানে সে যেন যে কোনো সময় তার প্রয়োজনে রেস্ট, মানে রেস্ট রুম বলতে ব্রেক টাইমে যেতে পারে, এবং তার যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনে যেতে পারে, এবং কাজের শেষে যেন তার ডরমেন্টারিতে ফিরে যেতে পারে। ফ্রি টু মুভমেন্টের স্বাধীনতা থাকতে হবে এবং এটা আপনার পলিসির ভিতরে কথাগুলো ইনক্লুড করে দিতে হবে। ভলান্টারি এন্ড অফ এমপ্লয়মেন্ট মানে স্বেচ্ছায় কর্মচ্যুতি, সে যখনই চাবে তখন যেন তার রিজাইন দিতে পারে। আমি অনেক পরিস্থিতি প্রথম দেখেছি লেখা ছিল যে প্রতি মাসের 30 তারিখে রিজাইন দিতে হবে, রিজাইন পলিসির ভিতরে। তো জিজ্ঞেস করলাম 30 তারিখে রিজাইন কেন? 30 তারিখে না করে তার স্যালারি কিভাবে কোনো মাস বরাবর স্যালারি দেওয়া সম্ভব না, আবার রিজাইন দিলে 7 কর্মদিবসের মধ্যে তার স্যালারি দিতে হয়, অনেক জটিলতা না? আপনি যেটা ফোর্স লেবার এটা ফোর্স করলেন যে 30 তারিখে রিজাইন দিতে হবে, এটা কি মাথায় রাখছেন? যাই হোক, এটা হয়তো এখন নাই, এখন অনেকেই সচেতন। আপনাকে রিজাইন যে কোনো মাসের যে কোনো দিন এমপ্লয় দিতে পারবে, এই স্বাধীনতাকে দিতে হবে। তবে একটা কথা কি, যেটা লেবার লয়ের সেকশন 27-এ বলা আছে যে মালিককে 2 মাস আগে নোটিশ করে চাকরি হইতে অব্যাহতি প্রদান করবে, অথবা 2 মাসের সম পরিমাণ টাকা মালিককে প্রদান করবে। মোটামুটি আমি তো রিজাইন দিই, 2 মাস আগে মালিককে জানাবো, যদি না জানাইতে পারি তাহলে 2 মাসের বেসিক থেকে দিয়ে যেতে হবে। যাই হোক, আমরা লিখবো হলো পরিস্থিতি এতটুকু লিখবো যে ভলান্টারি এমপ্লয়মেন্টে যে প্রতিষ্ঠানের কোনো শ্রমিক কর্মকর্তা 2 মাসের নোটিশ প্রদান করিয়া যে কোনো সময় চাকরি হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। ইথিক্যাল রিক্রুটমেন্ট, ইউজ অফ এমপ্লয়মেন্ট এজেন্সিস, রিক্রুটার অ্যান্ড লেবার এজেন্ট। এখানে মানে হলো যে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো থার্ড পার্টির কোনো লোক থাকে কাজ করে, মানে লেবার এজেন্টের কাজ করে, রিক্রুটারের কোনো কাজ করে, তাহলে তাদেরকেও কিন্তু সেম পলিসি তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এই যে ফোর্স লেবারের তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। মানে আপনি লিখে দেবেন যে আমাদের প্রতিষ্ঠানে না কোনো আমাদের প্রতিষ্ঠানে যদি কোনো থার্ড পার্টির লেবার, রিক্রুটারের লেবার বা এমপ্লয়ি এজেন্সি এমপ্লয়ি থাকে, তাদের জন্য ফোর্স লেবারের যে বিধান রয়েছে তাদের জন্য প্রযোজ্য হবে, তাদেরকেও কোনো ধরনের ফোর্স করে মানে কাজ করানো যাবে না। স্টেট ইম্পোজ ফোর্স লেবার বা গভর্নমেন্ট ম্যান্ডেট ফোর্স লেবার, অনেক সময় সরকার যদি বাধ্য করে দেয়, আইন জারি করে দেয় কোনো একটা বিশেষ যুদ্ধের পরে, কোনো একটা বিশেষ পরিস্থিতির পরে, দুর্ভিক্ষের পরে, যে শ্রমিকদেরকে এখন থেকে মানে মিনিমাম 10 ঘন্টা কাজ করতে হবে, তাহলে আপনি কি করবেন? আমাদের পলিসিতে থাকবে এই এই
স্টেট ইম্পোজ ফোর্স লেবার, গভর্নমেন্ট ম্যান্ডেট ফোর্স লেবার পয়েন্টের ভিতরে থাকবে। সরকার যদি কখনো এরকম ফোর্স লেবারের জন্য নোটিশ জারি করে বা আইন করে দেয়, তো আমরা বায়ার্স ইউসের প্রতি শ্রদ্ধা রেখে গার্মেন্টস সেক্টরের ম্যানুফ্যাকচারিং এর যে সমিতি আছে, বিজিএমএ আছে, তাদের মাধ্যমে গভর্নমেন্ট অথরিটির সাথে যোগাযোগ করে এটাকে আমরা মানে বন্ধ করার চেষ্টা করব। এই কথাটা লেখা থাকবে, আদার্স আর কিছু নাই। তো এখানে দেখেন প্রায় 11টা পয়েন্ট আছে এই ফোর্স লেবার নিয়ে। আপনার আপনার ফোর্স লেবারে কি ছিল, প্রহিবিশন অফ ফোর্স লেবার। তো এই ফোর্স লেবারে প্রায় 11টা পয়েন্ট ছিল। তো এই 11টা পয়েন্টই আপনার ফোর্স লেবার পলিসির ভিতরে আপনাকে থাকতে হবে। পরে দেখি কি আছে। হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটিস রিচেন্ট পলিসি অ্যান্ড প্রসিডিউর ফর অ্যান্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ। আপনার তো অবশ্যই অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি প্রসিডিউর আছে। সেই পলিসির ভিতরে ফলোইং টপিকস আর ইনক্লুডেড, নিম্নের টপিকসগুলো অন্তর্ভুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমাদের অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি প্রসিডিউর তো আছে, দেখবো তার ভিতরে এই পয়েন্টগুলো মিসিং আছে কিনা, না থাকলে অ্যাড করে নেব। কি কি? অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার এমন বিটুইন ওয়ার্কার, ম্যানেজমেন্ট, সুপারভাইজার, মানে সুপারভাইজার, ম্যানেজমেন্ট, সুপারভাইজার, ওয়ার্কার, ম্যানেজমেন্ট, ওয়ার্কার, এদের মধ্যে বিহেভিয়ারটা কেমন হবে এই বিষয়ে আপনার অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসির ভিতরে থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বাই সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের বিহেভিয়ার কেমন থাকবে, এখানে একটা পয়েন্ট আপনি অ্যাড করে দিতে পারেন যে সিকিউরিটি গার্ড যখন শ্রমিকদেরকে, সিকিউরিটি গার্ড অবশ্যই শ্রমিকদেরকে ইনের সময় বা আউটের সময় চেক করবে, তবে মহিলা শ্রমিকদেরকে মহিলা সিকিউরিটি গার্ড এবং পুরুষদেরকে পুরুষ সিকিউরিটি গার্ড চেক করবে, এবং এমনভাবে মহিলাদেরকে চেক করবে যাতে তার সম্মানের হানি না ঘটে। ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস, এবং কর্মক্ষেত্রে কীভাবে সহিংসতা এবং হ্যারাসমেন্টের শিকার হয় এই বিষয়ে কথা লেখা থাকবে, এবং যাতে না হয় সেই বিষয়ে আপনার ব্যবস্থা কী রয়েছে সেটাও আপনার এই পলিসির ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো নর্মালি আমাদের এগুলো আছে। তারপরে একটু দেখবেন যে এটা মনে হয় মিসিং থাকে অনেক ক্ষেত্রে, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বাই সিকিউরিটি গার্ড, মানে সিকিউরিটি গার্ডের বিহেভিয়ারটা কেমন হবে এটা যদি না থাকে আপনারা অ্যাড করে নেবেন। তবে প্রত্যেকটি আমরা এক্স সিলেক্ট করবো যেহেতু আমাদের পলিসিতে আছে, এবং না থাকে তাহলে আমরা অবশ্যই আগে থেকেই পলিসিগুলো আপডেট করে নেব। Which of the following topics are included within the facilities written policy and procedure anti discrimination? তো আমরা দেখব যে নিম্নোক্ত টপিকসগুলো অ্যান্টি ডিসক্রিমিনেশনের মধ্যে আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে এক্স সিলেক্ট করব। 1 নম্বরে নন ডিসক্রিমিনেশন বেসড অন রেস, ইথনিক গ্রুপ, স্কিন কালার, মানে কোনো ধরনের বৈষম্য করা যাবে না জাতির কারণে, জাতি গোষ্ঠীর কারণে এবং বর্ণের কারণে। অবশ্যই এই পয়েন্টটা থাকবে আমাদের অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসির ভিতরে। আমরা লিখে দেবো জাতি, বর্ণ, জাতি গোষ্ঠী এবং কি স্কিন কালারের, মানে গায়ের রঙের কারণে কোনো শ্রমিকদেরকে কোনো ধরনের বৈষম্যর শিকার হয় না, বৈষম্য করা হয় না। নন ডিসক্রিমিনেশন বেসড অন সেক্স বা জেন্ডার, তার জেন্ডারের কারণে, লিঙ্গের কারণে, সে পুরুষ সে মহিলা, মানে পুরুষ মহিলা ভেদাভেদের উপর ভিত্তি করে কোনো এমপ্লয়িকে, কোনো শ্রমিক কর্মচারীকে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না, কোনো বৈষম্য করা হয় না। নন ডিসক্রিমিনেশন বেসড অন রিলিজিয়ন, কোনো ধর্মের কারণে, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মেরই হোক না কোনো, সবাইকে সমান চোখে সমান মর্যাদার সাথে দেখা হয়। এই ধর্মের মানে বৈচিত্র্যের কারণে কোনো শ্রমিককে কি করা হয় না, বৈষম্য করা হয় না। এই পয়েন্টগুলো আপনার থাকতে হবে, এবং এই মিনিমাম যে আমি কথাগুলো বলছি মূল অন্তত এতটুকু কথা আপনাকে থাকতে হবে, এবং অবশ্যই আপনার পলিসিতে আছে, তবে চেক করে দেখবেন যে এই টপিকসগুলো আপনার সবগুলো আছে কিনা। নন ডিসক্রিমিনেশন বেসড অন পলিটিক্যাল অপিনিয়ন, মানে রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো শ্রমিক কর্মচারীর প্রতি বৈষম্য করা হয় না, সে যে রাজনৈতিক দলে করুক না কেন বা রাজনৈতিক নাই করুক না কেন। নন ডিসক্রিমিনেশন বেসড অন ন্যাশনাল এক্সট্রাকশন, মানে জাতীয় উৎপত্তি বলতে আমরা এই পয়েন্টে এই যে বাংলা আমি লিখে দিচ্ছি এতটুকুও লিখতে পারি প্রথমে, যে জাতীয় উৎপত্তি বলতে একজন ব্যক্তির জন্মস্থান, জাতীয়তা বা পূর্বপুরুষের দেশকে বোঝানো হয়, অর্থাৎ কেউ তার জাতীয় উৎপত্তি দেশের কারণে বৈষম্য বা অন্যায়ের শিকার হবে না। আছে না, অনেকে পূর্বপুরুষ ছিল আফগানিস্তানের, অনেকে পূর্বপুরুষ ছিল ইরানের, এখানে এসে বাংলাদেশের নাগরিক, এখন আমি তাকে বৈষম্য করবো যে সে তো পূর্বপুরুষ তো ইরানের, ওদের সাথে ওদের বেতন কম, ওদের এটি দেওয়া যাবে না, এরকম যেন আমরা না করি, বৈষম্য করা যাবে। তবে এই পয়েন্টটাও আপনাকে পলিসির ভিতরে থাকতে হবে। তাহলে আমরা কি করবো, এক্স সিলেক্ট করবো, কারণ আমাদের পলিসির ভিতরে এগুলো আছে, যে নাও থেকে তো আমরা ইনক্লুড করে নেব। নন ডিসক্রিমিনেশন বেসড অন সোশ্যাল অরিজিন, সামাজিক উৎপত্তির কারণেও কোনো শ্রমিকদের উপর বৈষম্য করা যাবে। সামাজিক উৎপত্তি বলতে বোঝায় একজন ব্যক্তির সমাজের পারিবারিক অবস্থা, শ্রেণী বা জন্মগত সামাজিক অবস্থাকে বোঝায়, অর্থাৎ কেউ তার পারিবারিক পটভূমি, সামাজিক শ্রেণীর কারণে বৈষম্য বা অন্যায় আচরণের শিকার হবে না, এটা আপনি পলিসিতে লেখা থাকবে। যেমনি কি হতে পারে, অনেক
হিন্দুদের মধ্যেও থাকে, ক্লাস থাকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈষ্ণব, শূদ্র, এই যে মানে ক্লাস থাকে, এই ক্লাসের এগেনস্টে কোনো শ্রমিককে, হয়তো আমি মানে উচ্চারণটা সঠিক হয় না, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এরকম আছে আর কি, ওদের মধ্যে ক্লাস শ্রেণী আছে। আচ্ছা, আবার হিন্দুদের মধ্যে অনেকগুলো শ্রেণী আছে, যেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরকম 4টা মনে হয় ক্লাস আছে। এই ক্লাসের ভিত্তিতে অনেক সময় কি করা হয়, মানে বৈষম্য করা হয়, শ্রেণীর ভিত্তিতেও তাদেরকে বৈষম্য করা হবে না। এই পয়েন্টগুলো আপনাকে লেখা থাকবে। নন ডিসক্রিমিনেশন বেসড অন ডিজেবিলিটি, অক্ষমতার কারণে কোনো শ্রমিককে বৈষম্য করা হয় না, তবে তার অক্ষমতা অনুযায়ী তাকে কাজ দেওয়া হয়, অক্ষমতার ধরন অনুযায়ী তাকে মানে কাজের ব্যবস্থা করা হয়। যেমনি কোনো একজন পায়ের সমস্যা, ডিজেবল তার পায়ে, এখন তাকে কাজ দেওয়া লোডারের কাজ, সে তো 30 কেজি 40 কেজি তো মাথায় বহন করতে পারবে না। তো আমরা লিখবো কি, যে ডিজেবিলিটির কারণে কোনো শ্রমিককে কি বৈষম্য করা হয় না, তবে তার ডিজেবিলিটির ধরন অনুযায়ী তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। নন ডিসক্রিমিনেশন বেসড অন এইচইবি/এইডস স্ট্যাটাস, আমরা লিখবো কি, এইচইবি/এইডস থাকার কারণে কোনো শ্রমিককে বৈষম্য করা হয় না, এবং নিয়োগের সময় কোনো ধরনের এইচইবি/এইডস পরীক্ষা করা হয় না। ঠিক আছে। নন ডিসক্রিমিনেশন বেসড অন সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন 82 নম্বর কোশ্চেন, মানে যৌন অভিমুখিতা। কেউ হেটেরোসেক্সুয়াল হতে পারে, কেউ হোমোসেক্সুয়াল হতে পারে, কেউ বাইসেক্সুয়াল হতে পারে, মানে কেউ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে পারে, কারো সমগামী মানে সমলিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে পারে, কেউ উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে পারে। তবে এই বৈচিত্র্যের কারণে, এই ধরনের মানে রোমান্টিক কি বলে মুড থাকার কারণে, কারণ কোনো শ্রমিক অথবা কোনো কর্মচারীর প্রতি কোনো ধরনের বৈষম্য করা হয় না। নন ডিসক্রিমিনেশন বেসড অন প্রেগনেন্সি ম্যাটারনিটি স্ট্যাটাস, মানে প্রেগনেন্সি গর্ভ অবস্থা বা বৈবাহিক অবস্থার কারণে কোনো শ্রমিককে বৈষম্য শিকার হয় না। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থার কারণে তার কোনো শ্রমিককে বৈষম্য করা হয় না। যেমনি কোনো শ্রমিক বিবাহিত, অতএব তার বেতন কম, সে বিবাহিত না তাই তার বেতন বেশি, অথবা তার বিবাহিত না তাই তার বেতন কম থাক, সে বিবাহিত তাই তার বেতন বেশি, এরকম, বা তার বিবাহিত তাই প্রমোশন দেওয়া যেতে হবে, বিবাহিত না প্রমোশন দেওয়া যাবে না, এরকম কোনো বৈষম্য করা যাবে না। মূলত এরকম কিছু কথা আপনার পরিস্থিতির ভিতরে থাকতে হবে। নন ডিসক্রিমিনেশন বেসড অন এজ, বয়স নির্ণয়ের, বয়সের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হয় না, তবে নিয়োগের ক্ষেত্রে আমরা বয়স যাচাইয়ের যে বিধান রয়েছে সেকশন 36 অনুযায়ী বয়স যাচাই করে থাকি। এই কথাগুলো আপনার এই যে পুলিশের ভিতরে থাকতে হবে। নন ডিসক্রিমিনেশন বেসড অন মেম্বারশিপ ইন ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন, কোনো শ্রমিক কোনো অর্গানাইজেশনের যদি মেম্বার হয়, ফেডারেশনের মেম্বার হয়, ট্রেড ইউনিয়নের মেম্বার হয়, সিভিএর মেম্বার হয়, এই জন্য তাকে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না বা বৈষম্য করা হয় না। নন ডিসক্রিমিনেশন বেসড অন ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সে পারিবারিক দায়িত্ববোধের কারণে কোনো শ্রমিকের উপর বৈষম্য করা হয় না। পারিবারিক দায়িত্ববোধের ভিত্তিতে বৈষম্য না করা বলতে বোঝায় কেউ পরিবারের সদস্যদের যেমন সন্তান, জীবনসঙ্গী, বৃদ্ধ পিতামাতা যত্ন নেওয়ার দায়িত্ব থাকার কারণে যেন অন্যায় বা অসম আচরণের শিকার হয় না। এই কথাগুলো আপনার এই পলিসির ভিতরে ইনক্লুড থাকতে হবে। নন ডিসক্রিমিনেশন বেসড অন রিক্রুট অ্যান্ড হায়ারিং, নিয়োগের ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্য করা হয় না। নিয়োগ করা হয় সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বা শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে, তার স্কিলের উপর ভিত্তি করে নিয়োগ প্রদান করা হয়, কোনো ধরনের বই। নন ডিসক্রিমিনেশন ইন কম্পেনসেশন অ্যান্ড প্রমোশন, মানে ক্ষতিপূরণ এবং প্রমোশনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হয় না। এখানে তার সমস্ত পারফরমেন্সের উপরে, ক্যাপাসিটির উপরে, ক্যাপাবিলিটির উপরেই তাকে প্রমোশন দেওয়া হয়, এবং তার যে কম্পেনসেশন মিনিমাম যেটা তার পাওয়ার সেটা তাকে দেওয়া হয়। নন ডিসক্রিমিনেশন ইন ওয়ার্কিং কন্ডিশন, মানে ওয়ার্কিং কন্ডিশনের ক্ষেত্রে কোনো শ্রমিকের প্রতি বৈষম্য করা হয় না। কর্ম পরিবেশের বৈষম্যহীনতা বলতে বোঝায় কর্মক্ষেত্রে সকল শ্রমিকের সমান ও ন্যায়ভাবে আচরণ করা, লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতীয়তা, সামাজিক উৎপত্তি, অক্ষমতা, ব্যক্তিগত বৈশিষ্ট্য বিশেষে সবাই যেন বেতন, পদোন্নতি, প্রশিক্ষণ এবং অন্যান্য চাকরির শর্তে সমান সুযোগ পায়, কারো প্রতি পক্ষপাতিত্ব বৈষম্য করা হয় না। আমি এতটুকু লেখা থাকলেও চলবে। নন ডিসক্রিমিনেশন ইন ডিসিপ্লিন, মানে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রেও কোনো বৈষম্য করা হয় না। যে যেভাবে অপরাধ করবে সবাইকে সমান চোখে দেখে তার অপরাধের কি শাস্তি প্রদান করা হবে। নন ডিসক্রিমিনেশন ইন টার্মিনেশন, লিঙ্গ, বর্ণ, ধর্ম, জাতীয়তা, সামাজিক অবস্থা ওর উপর ভিত্তি করে কোনো ধরনের আচ্ছা 93 নম্বর কোশ্চেন, নন ডিসক্রিমিনেশন টার্মিনেশন, টার্মিনেশনের ক্ষেত্রে কোনো শ্রমিককে বৈষম্য করা হয় না। আনকনসাস বায়াস, অসচেতন ভাবে কাউকে পক্ষপাতিত্ব করা, এটি আসলে কিন্তু খুবই মানে কঠিন একটা ব্যাপার। কারণ হলো যে পক্ষপাতিত্ব না করা খুব কঠিন, কারণ দুইজন শ্রমিক আপনার কাছে আসলেন, দুইজনই অপরাধী, দুজন আপনার কাছে বিচার দিচ্ছে, আপনি সমান চোখে দেখবেন। তো এখানে কি হয়, এখানে ভুলটা যেটা হয় সেটা হলো আপনি আসার সাথে সাথে দুজনকে একটা জাজ করে ফেলেন,
যে এই লোকটার আগে থেকে ব্যবহার ভালো না, এই লোকটা ব্যবহার ভালো, তাহলে যে ব্যবহার ভালো না তাকে আগে ধমক দিয়ে তোমার আগে থেকেই তোমার মানে ব্যবহার ভালো না, তুমিই দোষ করেছো। কিন্তু পার্টিকুলার যে বিষয় নিয়ে আসছে সেই বিষয়টা হয়তো সে অপরাধী ছিল না। অতএব আমাকে এখানে আমাকে বায়াসনেস হওয়া যাবে না। যে ইস্যু নিয়ে যখন আসবে তখন সেই ইস্যু নিয়ে বিবেচনা করতে হবে, এবং প্রিভিয়াস ইস্যুকে ওখানে মানে আনার ক্ষেত্রে প্রথম অবস্থায় আনা যাবে না। তবে সার্বিক বিবেচনায় তার প্রিভিয়াস হিস্ট্রি দেখা যেতে পারে, তবে ইনিশিয়ালি প্রথমে শুনতে হবে উভয়ের কথা, এবং যতটুকু সম্ভব আপনি মানে ভায়াসনেস ভাবে আপনাকে বিচার করতে হবে। তো আপনি আনকনসাসনেস বায়াসের পয়েন্ট থাকতে হবে, এই পয়েন্টে কিছু কথা লিখতে হবে যে প্রতিষ্ঠান কখনো আনকনসাস নেই বায়াস হবে না, এবং সে ব্যাপারে তারা সচেতন থাকবে। তাহলে সব থেকে দেখলাম যে নন ডিসক্রিমিনেশন যে পলিসিটা আছে, এই পলিসিতে প্রায় 21টা পয়েন্ট আছে। আপনার হয়তো পলিসিতে 20টা পয়েন্ট আছে, আপনার হয়তো পলিসিতে 15টা পয়েন্ট 10টা পয়েন্ট আছে। আচ্ছা, আমরা দেখলাম যে নন ডিসক্রিমিনেশন পলিসিতে প্রায় 21টা কোশ্চেন আছে। তো আমাদের যে পলিসিটা আছে সেখানে হয়তো 10টা কোশ্চেন আছে, 12টা আছে, কিন্তু টপিকস আছে এই সবগুলো নাই, অথবা কিছু একটা মিচিং আছে। আমরা চেক দিয়ে দেখবো যে 21টাই সব আছে কিনা, না থাকলে আমরা 21টাই ইনক্লুড করবো, ঠিক আছে? নাহলে কিন্তু প্রত্যেকটা একটা মিচিং হলে আপনাকে একটা রেড ফ্ল্যাগ ইস্যু দিতে পারে। দেখি পরবর্তীতে, হুইচ অফ দ্য ফলোইং টপিকস আর ইনক্লুডেড উইথিন দ্য ফ্যাসিলিটেড পলিটিক্যাল প্রসিডিউর ফর ওয়ার্কিং আওয়ার। আপনাকে ওয়ার্কিং আওয়ারে কি নিম্ন টপিকসগুলো আছে, যদি থাকে তাহলে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা আছে। রেগুলার আওয়ার, আপনাকে যে ওয়ার্কিং আওয়ার পলিসির ভিতরে দেখতে হবে রেগুলার আর কথাটা উল্লেখ আছে কিনা, যে রেগুলার আর 8 ঘন্টা, এটা আপনার পলিসির ভিতরে অবশ্যই থাকতে হবে এই পয়েন্ট দিয়ে। ওভার টাইম ইনক্লুডিং ম্যাক্সিমাম আওয়ার্স পসিবল, মানে সর্বোচ্চ কত ঘন্টা ওভার টাইম হতে হয় থাকতে পারে, মিনিমাম 2 ঘন্টা ওভার টাইম থাকতে পারে, সেটা ভলান্টারি, যদি সে করতে চায় স্বেচ্ছায় করবে। প্রিমিয়াম রেট, আপনার ওটি হার কত, এটা আপনার কিন্তু লেবার লতে দেওয়া আছে ওটি হারের ব্যাপারে, যে বেসিকের ডাবল হবে, আপনি ওইটা সুন্দর করে উঠিয়ে দেবেন যে প্রিমিয়াম রেট কত আছে। ওভার টাইম অ্যাক্সেসিবিলিটি ফর অল ওয়ার্কার, সব শ্রমিক যেন ওভার টাইম করতে পারে যদি সে ইচ্ছা করে, এবং আবার ওভার টাইম প্রয়োজন হয় থাকে, তাহলে যে কোনো শ্রমিকরা যেন স্বেচ্ছায় ওভার টাইম করতে পারে। এমন না হয় যে এই 10 জনে শুধু ওভার টাইম করবে, এরা করতে পারবে না, এরকম যেন না হয়। আপনার এই পয়েন্টটাও থাকবে, এই কথাগুলো আপনার পলিসির ভিতরে উল্লেখ থাকবে। আশা করি এই এই পলিসির ভিতরে মানে ওয়ার্কিং আওয়ার পলিসির ভিতরে যতটুকু এখানে আলোচনা আছে, মাত্র 4টা কোশ্চেন, এরা সব পলিসির ভিতরেই আছে। 5টা কোশ্চেন যদি না থাকে আমরা একটু চেক ব্যাক করে নেব। আমরা একটু এট এ গ্লান্স দেখে নেই যে আজকের সেশনে আমরা কি নিয়ে আলোচনা করলাম। আমরা আজকের সেশনে 5টা পলিসি নিয়ে আলোচনা করছি: চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার, প্রহিবিশন অফ ফোর্স লেবার, অ্যান্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ, অ্যান্টি ডিসক্রিমিনেশন, ওয়ার্কিং আওয়ার। আমরা দেখেছি চাইল্ড লেবার এবং ফোর্স লেবারের মধ্যে কোন কোন টপিকসগুলো অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে, প্রহিবিশন অফ ফোর্স লেবারের ভিতরে কী কী থাকতে হবে, অ্যান্টি হ্যারাসমেন্টের ভিতরে কোন কোন টপিকস মিনিমাম থাকতে হবে, অ্যান্টি ডিসক্রিমিনেশন প্রায় 22টা আমরা টপিক দেখছি অ্যান্টি ডিসক্রিমিনেশনের মধ্যে রয়েছে, অবশ্যই সবগুলো থাকতে হবে, এবং ওয়ার্কিং আওয়ার ভিতরে মিনিমাম 6টা, এর বেশি থাকুক বাট এর 6টা যেন ম্যান্ডেটরি থাকে। তাহলে আমরা এই 5টা পলিসি নিয়ে দেখেছি, এবং পলিসির ভিতরে মানে ম্যানেজমেন্ট সিস্টেমের ফার্স্ট সেশন এবং আজকের সেশন মিলে দেখলাম পলিসির ভিতরে যেটা অবশ্যই থাকতে হয়, রিটেন থাকতে হয় পলিসিগুলো। দ্বিতীয়ত হলো যে অথরাইজ বা এন্ডোর্স বাই সিনিয়র ম্যানেজমেন্ট, পলিসিগুলো অবশ্যই সিনিয়র ম্যানেজমেন্ট দ্বারা অ্যাপ্রুভ থাকতে হবে, এবং রেফারেন্স থাকতে হবে ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল, মানে বাংলাদেশ শ্রম আইন এবং ইন্টারন্যাশনাল আইলো কনভেনশনের রেফারেন্সগুলো থাকতে হবে। আমরা নেক্সট সেশনে ম্যানেজমেন্টের সিস্টেমের পার্ট 3-তে দেখবো যে আর কি কি পলিসি নিয়ে আলোচনা হয়েছে, এবং পলিসিতে মানে ইম্পর্টেন্ট কি কি বিষয়গুলো থাকতে হয়। আবারও আপনাদেরকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।